নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা সেলিং শিখব। সেল কথার অর্থ হচ্ছে বিক্রি করা বা কিভাবে কোন প্ল্যান বিক্রি করতে হয়, কি লজিকে কোন কোন কাস্টমারকে আপনি এই প্ল্যানটা বিক্রি করবেন, তার কিছু উদাহরণ আমরা নেব। এই যে সেলিং যে সিরিজটা রয়েছে তার আমি চেষ্টা করব অ্যাটলিস্ট 2 থেকে 3টে ভিডিও আপলোড করার, মিনিমাম 2টো তো হবেই, সম্ভব হলে 3টে, এবং এবং সেখানে মোটামুটি 5টা 6টা বা 7টা প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্ল্যান সম্পর্কে কিছু সেভাবে বলা হবে না, কারণ অলরেডি প্রায় 15টা প্ল্যানের ডিটেলস ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং আরও কয়েকটা প্ল্যান নিয়ে আমরা নেক্সট 15 দিন বা 1 মাসের মধ্যে আরও 4-5টা প্ল্যান সম্পর্কে আমরা ভিডিও করব এবং সেগুলো আমরা জানবো। ঠিক আছে, তাই এলআইসি যে মোটামুটি 30-35টা প্ল্যান আছে, তার মধ্যে জেনারেলি 7-8টা প্ল্যান খুব বেশি বিক্রি হয়। ঠিক আছে, এবং যে 7-8টা যে প্ল্যান রয়েছে সেটা ছাড়াও আরও 7-8টা প্ল্যান রয়েছে যেগুলো বিক্রি হয় কিন্তু তুলনামূলক কম। সেই সমস্ত প্ল্যানের ভিডিও মোটামুটি দেওয়া আছে এই চ্যানেলে। আরও যে কয়েকটা বাদ রয়েছে যেগুলো একবারই বিক্রি হয় না, সেগুলো আমি ভিডিও বানাবো না। বাট তাছাড়াও আরও 4-5টা প্ল্যান রয়েছে যেগুলো মেবি বিক্রি হতেও পারে, যদিও চান্স খুব কম, তাহলেও সেই 4-5টা প্ল্যানের ভিডিও অল্প অল্প করে আমি এখানে আপলোড করব, যাতে আপনাদের কোনোভাবে কোনো অসুবিধা না হয়। একটা এজেন্ট হিসেবে এবং ইন্স্যুরেন্সের যে বেসিক্স কনসেপ্টগুলো, সেগুলো 5টা বা 6টা রকম ভিডিও বানিয়ে সেগুলো দেওয়া রয়েছে, যাতে শুধু প্ল্যান নয়, ইন্স্যুরেন্স অ্যাজ এ হোল, মানে ইন্স্যুরেন্স সাবজেক্টটাকেও আপনি ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, যে 14-15টা আমি প্ল্যান নিয়ে আলোচনা করেছি ওটাই সাফিসিয়েন্ট, আর কোনো পলিসি এক্সট্রা জানা দরকার নেই। তাহলেও আরও 4-5টা নিয়ে আমি 1-2টো ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনাদের আরও নলেজটা আরও ভালো হয়। তো এজেন্ট হিসেবে কাজ করার প্রথম যে ধাপ সেটা হচ্ছে অ্যাটলিস্ট 7-8টা ভালো ভালো পলিসি, যে কটা আমি এই সেলিং যে সিরিজ শুরু করেছি সেখানে উল্লেখ করব, সেগুলো সম্বন্ধে ফার্স্ট স্টেপ হচ্ছে খুব ডিটেলসে জানুন। এবং শুধু পলিসিগুলো জানলে হবে না, শুধু পলিসির বেনিফিটগুলো জানলে হবে না, তাকে কিভাবে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, কাস্টমার ইন্স্যুরেন্সের অত টার্ম জানে না, তাকে ইন্স্যুরেন্সের টেকনিক্যাল জিনিস বুঝিয়ে লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সে তার সুবিধা মতো আপনাকে জিনিসগুলোকে আলোচনা। তো কাস্টমারের নিড অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী আপনাকে পলিসি বিক্রি করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা মাথায় রাখবেন, যে কাস্টমারের কাছে যাওয়ার আগে তিনি কত প্রিমিয়াম দিতে পারবেন তার একটা আন্দাজ আপনাকে করতে হবে। ঠিক আছে, তার বাড়িতে কে কে রয়েছে এবং কতজন মেম্বার রয়েছে এবং তাদের কার কার নামে কীরকম পলিসি আছে, যদি এরকম কোনো ইনফরমেশান আপনি পেতে পারেন তাহলে আপনার পক্ষে পলিসি বিক্রি করা অনেক ইজি হবে। এবং কার কত বয়স, এটাও আপনাকে আন্দাজ করে যেতে হবে। ঠিক আছে, এবার জেনারেলি একটা ফ্যামিলিতে 4জন 5জন 6জন থাকে, এবং কার কার নামে আপনি ইন্স্যুরেন্সটা অফার করবেন, কে কে টার্গেট হবে আপনার, এবং তাদের নামে কোন কোন পলিসিগুলো আপনি অফার করবেন, সেটার সম্পর্কে আপনাকে আগে থেকে হোমওয়ার্ক করে কাস্টমারের বাড়ি যেতে হবে। প্ল্যান এ যদি কাজ না করে প্ল্যান বিটা অ্যাপ্লাই করুন, প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি অ্যাপ্লাই করুন। ঠিক আছে, তো আপনার হাতে 2-3-4টে প্ল্যান থাকা দরকার। এবং আরেকটা যেটা মাথায় রাখবেন, যে কাস্টমারের কখনো কাউকে ইন্স্যুরেন্স করার জন্য বা ইন্স্যুরেন্সে ইনভেস্ট করার জন্য তার বাড়িতে না গিয়ে অন্য কোথাও, যেমন বাসে, ট্রেনে, হাটে, বাজারে, রাস্তাঘাটে কাউকে কখনো ইন্স্যুরেন্সের কথা বলবেন না। ঠিক আছে, প্রথমত যদি সম্ভব হয় কাস্টমার কোন দিন কোন টাইমটা ফ্রি থাকে সেটা আগে নির্ণয় করার চেষ্টা করুন। ঠিক আছে, দরকার হলে কাস্টমারকে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন সে কোন টাইমটা ফ্রি থাকে। ঠিক আছে,
যখন তিনি ফ্রি আছেন যে দিনে যে টাইমে সেই দিনে তাকে অ্যাটেন্ড করার চেষ্টা করুন। এবং যখন আপনি পলিসিটা করবেন তখন বা পলিসিটা নিয়ে তাকে কথা বলবেন এবং চেষ্টা করবেন যাতে তার বাকি ফ্যামিলি মেম্বারগুলো একসাথে থাকে। ঠিক আছে, সবাইকে নিয়ে বসে আলোচনা করবেন। তাতে কি হয়, পলিসিটা ওঠার সম্ভাবনা অনেক সময় বাড়ে। ঠিক আছে, কারণ ধরুন এবার একটা পলিসি করতে গেলে বাড়ির মোটামুটি 2-3 জনের মত থাকা জেনারেলি দরকার হয়। ঠিক আছে, এবার যদি আপনি একজনকে হ্যান্ডেল করে আসেন তাহলে হয়তো দ্বিতীয় বা থার্ড যে ব্যক্তি থাকবে সে আপত্তি পরে করতে পারে এবং তাদের আপত্তির জন্য হয়তো পলিসিটা না হতে পারে। কারণ বাড়ির যদি 2 বা 3 আপত্তি করে তাহলে হয়তো কাস্টমার প্রথমে হ্যাঁ বললেও পরবর্তী গিয়ে সে না বলতে পারে। তাহলে যারা ডিসিশন মেকার, আমরা যদি মনে হয় যে এই বাড়িতে ডিসিশন মেকার হচ্ছে 3 বা 2 বা 4, সবাইকে নিয়ে বসুন, সবারই অবজেকশনগুলোকে হ্যান্ডেল করুন। হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করুন যার যেখানে অবজেকশন আছে সেই অবজেকশনগুলো শুনুন এবং সেই অবজেকশনের উত্তর দিন, যাতে বাড়ির সমস্ত যারা ডিসিশন মেকার আছে, যারা ডিসিশন নেবে পলিসিটা কাস্টমার করবে কি করবে না, তাদের প্রত্যেকের অবজেকশন যেন আপনি হ্যান্ডেল করার পর বাড়ি আসতে পারেন। আর না হলে পলিসি বিক্রি হওয়ার চান্স কিন্তু খুবই সামান্য পড়ে থাকবে। ঠিক আছে, একজনকে হ্যান্ডেল যদি একটা পরিবারের মধ্যে 6টা মেম্বার থাকে তাহলে মনে রাখবেন 2 বা 3 আছে যারা ডিসিশন মেকার, যারা ডিসিশন নেবে, যারা সম্ভাব্য ডিসিশন মেকার, তাদের সবাইকে একসাথে নিন, তাদের সাথে বসুন, তাদের অবজেকশনগুলো 1 বাই 1 হ্যান্ডেল করুন, দিয়ে তারপর আপনি কনভিন্স করার চেষ্টা করুন। ঠিক আছে, তো চলুন এবার অবজেকশন হ্যান্ডেলের ওপরও অবজেকশনগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন তার উপরও আমার 2 বা 3টে ভিডিও রয়েছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বোধহয় 3টে অবজেকশনের উপর ভিডিও রয়েছে। কোন অবজেকশন, এবার যে অবজেকশনগুলো নিয়ে আমি আলোচনা করেছি, জেনারেলি একটা কাস্টমার সেই অবজেকশনগুলোই দেয় 90% টাইম। তো কি অবজেকশন আসতে পারে, কোন বয়সের কাস্টমার কি অবজেকশন দিতে পারে, এইগুলো সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে এবং কাস্টমার অবজেকশন করার আগেই আপনাকে অনুমান করতে হবে যে কোন কাস্টমার কী ধরনের অবজেকশন করতে পারে। তো আমার অবজেকশনের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো 1 বার 2 বার 3 বার দেখুন। ঠিক আছে, তাতে কিছুটা হেল্প আপনার হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এটা একটা বিষয়। এবার বাকি যে কাজটা থাকলো সেটা হচ্ছে কোন পলিসিটা আপনি বিক্রি করবেন। এজেন্ট হিসেবে আপনার ফার্স্ট কাজটা হচ্ছে পলিসিগুলোকে ভালোভাবে জানা। যদি আপনি বিশেষ করে যে টপ 7-8টা পলিসি সম্বন্ধে আমরা এই সেল পয়েন্টে আলোচনা করব, যে হ্যাঁ সেলিং যে সিরিজটা আছে তারপর আমরা 3-4টে ভিডিও বানাবো, অ্যাটলিস্ট 3টে তো বটেই, সেখানে আমরা 7-8টা পলিসি সম্পর্কে মেনলি আলোচনা করব। আর 90% টাইম এই পলিসিগুলো বিক্রি হয়। আর কিছু পলিসি রয়েছে যেগুলো বিক্রি হয়, সেগুলো কম, বাট খুব কম। মোটামুটি চ্যানেলে 14-15টা ভিডিও রয়েছে, 14-15টা পলিসির উপর আলোচনা রয়েছে, আরও কয়েকটা আমরা পরবর্তীকালে আপলোড করব। কিন্তু যদি এই 7-8টা পলিসি সম্পর্কে আপনি না জানতে পারেন তাহলে ডিটেলস আপনাকে জানতে হবে। তাহলে যদি আপনি না জেনে যদি কাস্টমারের বাড়িতে যান এবং কাস্টমারের প্রশ্নগুলো অ্যান্সার না করতে পারেন তাহলে কিন্তু আপনার পলিসি বিক্রি হবে না। ঠিক আছে, তাই এজেন্ট হিসেবে আপনার প্রথম কাজ হবে অ্যাটলিস্ট এই টপ 7-8টা পলিসি সম্পর্কে বিস্তারিত নলেজ অ্যাকোয়ার করা। সেগুলো যদি আপনি ঠিকভাবে ভিডিওগুলোকে একাধিকবার দেখেন তাহলে আমার মনে হয় যে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো চলুন আজকে একটা প্ল্যান নিয়ে আলোচনা করি। প্ল্যানের ডিটেলস আর কিভাবে বিক্রি করবেন এটা কিন্তু সেম নয়। এলআইসি জীবন উৎসব এটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ভিডিওগুলো একবার দেখুন। হ্যাঁ, প্ল্যানটা সম্পর্কে বিস্তারিত জানুন। হ্যাঁ, এবং কিভাবে কাস্টমারকে কনভিন্স করবেন তার কিছু এক্সাম্পল আমি এখানে দেব। ঠিক আছে, মনে রাখবেন যদি কাস্টমারের বয়স বা ফ্যামিলিতে যে ইনকাম করছে তার বয়স অ্যারাউন্ড 40-এর আশেপাশে হয়
তাহলে কাস্টমারের নামে এই পলিসিটাকে অফার করুন, কারণ ডেথ ইন্স্যুরেন্সটা থাকবে। ঠিক আছে, যদি কাস্টমারের বয়স 40-50 বেশি হয়, বা কাস্টমারের বয়স হয়তো 35-40 কিছু বটে, কিন্তু কাস্টমার তার নিজের নামে নিতে চাইছে না, তার নামে হয়তো একাধিক পলিসি আছে, সেক্ষেত্রে তার যে ইয়াং ছেলে রয়েছে, সব থেকে কম বয়সী যে ছেলে রয়েছে, সন রয়েছে, তার নামে পলিসিটা বিক্রি করার চেষ্টা করুন। মেবি তার ছেলের বয়স 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। যত ইয়াং হবে একজন কাস্টমার বা পলিসি হোল্ডার, তত তার লাভ এই পলিসিতে অনেক বেশি, কারণ সে বেশি দিন ধরে পেনশন ভোগ করবে। ঠিক আছে, এবার উৎসব পলিসি নিয়ে আমি আলোচনা করবো না, উৎসব পলিসি নিয়ে আমার ভিডিও রয়েছে, একাধিক ভিডিও রয়েছে, সেগুলো ভালোভাবে দেখুন, এবং ইউটিউবে বাকি যে চ্যানেলগুলোতেও প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, বিস্তারিত নলেজ এখানে পেয়ে যাবেন। তারপরেও কিছু যদি আপনার প্রশ্ন থাকে তো আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো একটা বিষয়, ইয়াংগেস্টকে দিলে কি হবে আমি আপনাদের বলি। ধরুন আপনি 10 ইয়ার্সের একটা বাচ্চার নামে পলিসিটা দিয়েছেন এবং তাকে 12 বছরের টার্ম দিয়েছেন, তাহলে 2 বছরের ওয়েটিং পিরিয়ড, 15th ইয়ার থেকে তার পেনশন শুরু হয়ে যাওয়ার কথা। তার বয়স ছিল পলিসি করার সময় 10, আর 15 বছর পর হবে 25th ইয়ার থেকে মোটামুটি তার পেনশন শুরু হয়ে যাওয়ার কথা। সে বাঁচবে ধরে নিলাম 75th ইয়ার পর্যন্ত, তাহলে 50 ইয়ার্সে জীবিত থাকছে, যদি 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি কেনে, তো প্রতি বছর যদি 50,000 করে পায়, সে 25 লাখ টাকা ইনকাম করছে, দিচ্ছে কত, মোটামুটি 5 লাখ। ঠিক আছে, সাম অ্যাসিওর যা হয় মোটামুটি সেই টাকাটাই জমা পড়ে। ঠিক আছে, সে 5 লাখ টাকা দিয়ে সারা জীবন যেটা ইনকাম করছে সেটা হচ্ছে 25 লক্ষ টাকা, প্লাস ডেথ ইন্স্যুরেন্স ধরুন 10 থেকে 15 লাখের মধ্যে একটা কিছু। তো কাস্টমারকে আপনি এটা বলতে পারবেন যে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে সারা লাইফে 35-40 লাখ টাকারও কাছাকাছি ইনকাম করছেন। এটা একটা ফার্স্ট সেলিং পয়েন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 5 দিয়ে 35-40, 5 দিয়ে 35-40, এটা খুব ভাইটাল পয়েন্ট। এটা কাস্টমারের মাইন্ডে আপনাকে ঢোকাতে হবে। ঠিক আছে, এলআইসি জীবন উৎসব 3টে জেনারেশনের প্ল্যান। 3টে জেনারেশন কীরকম, ধরুন কারো বয়স 50, তার ছেলের বয়স হচ্ছে ধরে নিন ওটা 20। ঠিক আছে, সে টার্ম নিয়েছে 12+2 এর 15, মানে 12 বছরের টার্ম নিয়েছে, 2 বছর ওয়েটিং পিরিয়ড, পেনশন শুরু হবে 15th ইয়ার থেকে। ঠিক আছে, তাহলে বাচ্চার বয়স, ছেলের বয়স যখন 35 হয়ে যাবে তখনই শুরু হয়ে যাবে পেনশন, তখন কাস্টমারের বয়স হবে হয়তো, বা গার্জেনের বয়স হবে হয়তো 65, মাফ করবেন, হ্যাঁ 35 বা 65। তো যদি এবার জেনারেলি মানুষের আয়ু কত হয়, মোটামুটি 80-র আশেপাশে। ঠিক আছে, আমি ধরছি এখানে 80। তো এই 15 বছর কাস্টমার বা গার্জেন লাইফের লাস্ট 15 বছর চাইলে এই পেনশনের টাকাটা ভোগ করতে পারে। তার ছেলের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সে যদি চায় ওষুধের খরচা হিসাবে বা অন্য কিছু খরচা হিসাবে, সে কিন্তু এই 15 বছর যবে থেকে পেনশন শুরু হলো টিল তার মৃত্যু পর্যন্ত এই 15 বছর এই টাকাটা ভোগ করতে পারে। আচ্ছা, তার মৃত্যুর পর তার ছেলে পাবে, যেহেতু পলিসিটা তার ছেলের নামে ছিল, তো ছেলে সেই টাকাটা ভোগ করবে। হ্যাঁ, এবং ছেলের মৃত্যু হয়ে গেলে তার ছেলে বা মেয়ে কেউ যে নমিনি হবে ফার্দার, সে ডেথ ক্লেমের টাকাটা বা ডেথ ইন্স্যুরেন্সের টাকাটা ভোগ করবে, এবং সে যদি টাকাটা রাখতে পারে তো তার নেক্সট জেনারেশনও সেই টাকাটা ভোগ করবে। সেই টাকাটা রাখতে হবে। যদি এলআইসির কাছে এই টাকাটা সে জমা রাখে, তো সেখানে 5.5% ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে সুদ দেবে। তো মিনিমাম 3টে জেনারেশনের প্ল্যান এটা বটেই। যদি টাকাটা রাখতে পারে তাহলে আরও একটা জেনারেশন এক্সট্রা। তাহলে একটা পলিসিতে আপনি কতগুলো জেনারেশনকে কভার করলেন। একটা পলিসি ছিল কটা নিয়েছিলেন পলিসি, একটা পলিসি মাত্র 5 লাখ টাকা দিয়েছিলেন, কত জেনারেশন বেনিফিট পেল, মিনিমাম 3টে, মিনিমাম। এটা সেকেন্ড সেলিং পয়েন্ট, এটা আপনাকে কাস্টমার মাথায় ঢোকাতে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, থার্ড সেলিং পয়েন্ট কি, থার্ড সেলিং পয়েন্ট হচ্ছে কাস্টমার যেটা একটা অবজেকশন করতে পারে যে 15 ইয়ার্স পর এই যে 50,000 বা 60,000 যত টাকা আমি পেনশন পাচ্ছি, টাকার মূল্যটা সময়ের সঙ্গে সঙ্গে কমবে। আপনি এটা বলতে পারেন টাকাটা নিয়ে আমি করবো কি, আপনি বলেন আপনি মেডিক্লেম হিসেবে এটা ব্যবহার করুন। সোজা বলুন আপনি এটা ধরে নিন মেডিক্লেম, সোজা বলে দিন মেডিক্লেম। কেন মেডিক্লেম?
মেডিক্লেমে কি হয়, জেনারেলি মেডিক্লেম পলিসিগুলোতে হসপিটালে ভর্তি হলে কিছু টাকা তারা দেয়। জেনারেলি হসপিটালে যে খরচা, তারপর হসপিটালে ভর্তিকালীন যে চিকিৎসার খরচা বা সমান সফর, ঠিক আছে। কিন্তু এখানে এবার মানুষের যখন এজ হবে 60, 65, 70, তখন তার ওষুধ লাগবেই লাগবে, ডাক্তার খরচাও লাগবে। এইটাকে ডাক্তার খরচা হিসাবে দেখুন। প্রথমত এটা হবে যে এখানে কোনো আপনার নেই, যে কোনো শর্ত নেই। একটা মেডিক্লেম পলিসিতে 1000টা শর্ত থাকে, এটা হলে এটা হবে না, সেটা হলে এটা হবে না। অনেক সময় ক্লেম, বেশিরভাগ সময় ক্লেম দেয় না এটা। কিন্তু এটা হচ্ছে রিস্ক ফ্রি, গ্যারেন্টেড। যাই হয়ে যাক, হসপিটালে ভর্তি হন না হন, আপনাকে এই টাকাটা পেনশন দেবেই দেবে। এই টাকাটা দিয়ে আপনি ওষুধের, আমরা যে মেডিসিন, সেই মেডিসিনের কাজে ব্যবহার করুন। আর এই একটা জিনিস আর একটা হবে যে আপনি ডিপেন্ডেন্ট থাকবেন না কারোর উপর, যে আপনার ছেলে বা মেয়ে কবে টাকা দিয়ে তার ওষুধটা করে এনে দেবে, কিনে এনে দেবে, তার জন্য আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। কারণ এটা রিস্ক ফ্রি রিটার্ন। আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে 50,000 করে দেবে। এই টাকা তার কিছু না হোক, আপনার ওষুধের খরচাটুকু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অনেকজন এটা ক্লেম করে এলআইসিতে বাঁচলেও লাভ, মরলেও লাভ, বাঁচলে জেনারেলি কোনো লাভ নেই, জেনারেলি মারা গেলে তাহলে যে নমিনি থাকে তার কিছু লাভ হয়। জেনারেলি বলে যে এলআইসি পলিসিতে বেঁচে থেকে সেভাবে কোনো লাভ পাওয়া যায় না। জেনারেলি দেখবেন এটা একটা অবজেকশন হয়। তো এখানে আপনি বলবেন যে আপনি বাঁচুন 100 বছর পর্যন্ত, 100 ইয়ার পর্যন্ত বাঁচুন, আপনি যত বছর বাঁচবেন তত বছর তো আমি পেনশন দেবো আপনাকে। বাঁচলে লাভ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর যদি আপনি মরেও যান কোনো সময় 80, 90, 85, 90, তো আপনার নমিনি পাচ্ছে, ফ্যামিলি পাচ্ছে। তো একটা পলিসি করলে কি, একটা পলিসি দেখুন, একটা পলিসি করলে আমরা কতগুলো সমস্যার সমাধান হচ্ছে। থার্ড, একটা দুটো আমি বলেছিলাম, থার্ড হচ্ছে কি, আমরা ডিপেন্ডেন্সি থাকছে না। মেডিক্লেম পলিসিগুলোতে যে ঝামেলাগুলো থাকে, বিভিন্ন শর্ত থাকে, এটা হলে এটা দেবো না, ওটা হলে এটা দেবো, সেগুলো থাকছে না। ফিফথ কি হচ্ছে, আপনার যদি আপনি জীবিত থাকেন, ডেথ থাকুন, মৃত বা জীবিত থাকুন, জীবিত থাকলেও লাভ হচ্ছে, মারা গেলেও লাভ হচ্ছে। তো অনেকজন বলে এলআইসি করলে শুধু মারা গেলে লাভ পাওয়া যায় টাকার অঙ্কের ইয়েতে, কিন্তু এটা এমন একটা পলিসি যেখানে আমি জীবিত থাকলেও আপনার লাভ, এবং মারা গেলেও আপনার লাভ। যেহেতু ইন্স্যুরেন্স পলিসি, মারা গেলে তো লাভ হবেই হবে। এবং এই একটা সিঙ্গেল পলিসি রয়েছে, বা একটা অন্যতম পলিসি রয়েছে যেখানে বেঁচে থাকলেও আপনার লাভ হবে, ঠিক আছে, একবারে 100 ইয়ার পর্যন্ত, ঠিক আছে। তো এটা একটা বিষয়, এটা আপনার ফিফথ সেলিং পয়েন্ট, ঠিক আছে। 5টা সেলিং পয়েন্ট আমরা বললাম। হ্যাঁ, তো আরও কতগুলো দেখি। হ্যাঁ, তো এটা বলতে পারবেন, ধরুন কাস্টমারকে আপনি এটা বলতে পারেন যে আপনার যদি আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর কোনো লোনের দরকার হয়, তো আপনি একটা লোন নিতে পারেন। কেন লোন নিতে পারেন? কারণ এই যে পেনশন অ্যামাউন্টটা দেবে, এই পেনশন অ্যামাউন্ট দিয়ে আপনি ইএমআই করে দিন। ধরুন আপনার ইএমআই হবে হয়তো 72,000 প্রতি বছর। আপনি একটা গাড়ি কিনলেন, ঠিক আছে, হ্যাঁ, তার লোন নিলেন হয়তো 10 লাখ কি 10 লাখ টাকা লোন নিলেন, তার কিস্তি হচ্ছে 72,000 টাকা প্রতি বছর। আপনার পেনশন অ্যামাউন্ট হচ্ছে হয়তো 50,000। এই টাকাটা আপনি এখানে করে দিন, এই টাকাটা দিয়ে ইএমআই করে দিন, আর মাত্র 22,000 দিলেই আপনার ইএমআইটা শোধ হয়ে যাচ্ছে। তো এই পলিসি বন্ড দেখিয়ে, এই ইনকামটা দেখিয়ে আপনার লোন হতে পারে, ঠিক আছে। মানে একটা টাকা কতগুলো ইউজ করা যায়, দেখুন কতভাবে এই পলিসিটাকে বিক্রি করা যায়, ঠিক আছে। তো এটাকে ফিক্স সেলিং পয়েন্ট। যদি কাস্টমারের মাথায় থাকে যদি যে আমি মেবি 10 ইয়ার্স পর বা 15 বছর পর গাড়ি কিনবো, বা একটা ভালো বাড়ি করবো, বা কিছু কিনবো, তো এটা দিয়ে আপনি বলতে পারেন এই টাকাটা ইএমআই দেওয়ার কাজে লাগবে। যদি অন্য কোনো কাজে আপনার নাও লাগে, ইএমআই দেওয়ার কাজে আপনার লাগবে। এটা 6 বলতে পারেন। 7 এটা বলতে পারেন যে একটা পলিসি করলে আর লাইফে আপনার কোনো পেনশন পলিসি কেনার দরকার নেই, এবং ডেথ ইন্স্যুরেন্সের জন্য কোনো পলিসি কেনার সেভাবে দরকার নেই।
একটা পলিসিতে 3টে জেনারেশনকে লাভও দেবে, প্লাস আপনাকে আর, কারণ একটা মানুষ তার লাইফে অনেকগুলো পলিসি করে, 5টা 7টা 10টা, কিছু চলে কিছু চলে না। হ্যাঁ, তো এই একটা পলিসি করে নিন, আর ভবিষ্যতে যদি আর কোনো পলিসি করার সেভাবে আপনার দরকার পড়বে না। ঠিক আছে, এবার কোনো এটা 7 সেলিং পয়েন্ট। হ্যাঁ, এইটে বলতে পারেন যে আপনি এটা আপনার বাচ্চাকে গিফট দিন, আপনার যে ছেলে রয়েছে তাকে গিফট দিন। গিফট দিন মানে ধরুন আজ থেকে 50 বছর পর, আপনার বয়স হয়তো এখন 40-45, ধরুন আজ থেকে 50-55 বছর পর আপনি থাকবেন না, কিন্তু আপনার ছেলে জীবিত থাকবে এবং তার অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকবে তখন কিন্তু আপনার কথা সে মনে করবে। তা আপনি না থেকেও থেকে যাচ্ছেন, আপনি না থেকেও অমর হয়ে যাচ্ছেন। কার জন্য? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য একটা পলিসি আপনি জীবনকালে করেছিলেন বলে আপনার ছেলের কাছে বা আপনার ফ্যামিলির কাছে আপনি থেকেও না থেকেও থাকার কাজ করছেন, শুধুমাত্র একটা পলিসির জন্য। ঠিক আছে, তো আরও 1000 রকমভাবে আপনি এটা বিক্রি করতে পারেন। ঠিক আছে, তো এবার আমি 8টা 9টা বললাম আপনাকে, 7টা 8টা বললাম। এরপরে আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, তো বিভিন্ন কাস্টমারের বিভিন্ন রকম নিড রয়েছে। সেই নিডটা কীভাবে জীবন উৎসব পলিসি নিয়ে সেই প্রয়োজনটা মেটানো সম্ভব, সেটা নিয়ে আপনি তাকে আলোচনা করুন। কাস্টমারকে বলুন আপনার এখন কি দরকার, বলুন কোনটা অসুবিধা হচ্ছে বলুন। ঠিক আছে, তো এই পলিসিটা করলে কিভাবে তার নিডটা হতে পারে সেটা তুমি আলোচনা করুন। ঠিক আছে, তো আমি আপনাকে কিছু ওয়ে দেখালাম যে এই পলিসিটা বিক্রি করার, কীভাবে আপনি কাস্টমারকে কনভিন্স করবেন, 7টা 8টা 9টা 10টা পয়েন্ট দেবেন। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। প্রথমত অবজেকশনগুলোকে হ্যান্ডেল করতে হবে, তারপরে আপনাকে আরেকটা বলে নিই, 9th ধরে নিন। অনেকজন বলে ইন্টারেস্ট কত পাওয়া যাচ্ছে, ব্যাংক দিচ্ছে 7%, কেউ দিচ্ছে পোস্ট অফিস দিচ্ছে 8%, তাহলে আপনি কত বছর আমাকে ইন্টারেস্ট দেবেন, কত টাকা ইন্টারেস্ট দেবেন? গোটা উৎসব পলিসিতে মোটামুটি 5 লাখ টাকা জমা পড়ে। সামনে আসে যদি কেউ 5 লাখ নেয় তাহলে ওই 5 লাখ টাকার আশেপাশে জমা পড়ে, সামান্য কম বেশি। তো 50,000 টাকা পেনশন পাওয়া মানে আপনি 10% হারে সুদ পাচ্ছেন, এবং এটা নেক্সট 50 ইয়ার্স 60 ইয়ার্স ধরে। যেভাবে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমছে, দেখবেন নেক্সট 15 বছরে ব্যাংকের ইন্টারেস্ট রেট নেগেটিভ হয়ে যাবে। নেক্সট 15 ইয়ার্সের মধ্যে দেখবেন ব্যাংকের যে ইন্টারেস্ট রেট নেগেটিভ হয়ে গেছে, -1%, -2। মানে আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দেবে না, আপনাকে ঘুরিয়ে তার টাকাটা, ব্যাংক যেহেতু আপনার টাকাটা সেভ করে রাখছে, তার জন্য একটা টাকা আপনার টাকা থেকে ওটা কেটে নেবে। আজ থেকে 15 বছর 20 বছর পরও যখন দেখবেন যে সব ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেছে 0%, কোথাও -1, -2, তখন ওই LIC আপনাকে 10% করে আপনার টাকার উপর দেবে, যেটা সেই সময় কেউ ভাবতেও পারবে না। ঠিক আছে, আর LIC করা মানে আমি আগেও বলেছি ইন্টারেস্ট রেটটাকে লক করে নেওয়া, LIC করে দিলাম, মানে যে ইন্টারেস্ট আজকের দিনে LIC আমাকে করলো, প্রতিশ্রুতি দিল, সেই ইন্টারেস্ট রেটটা আমাকে লাইফ টাইম ধরে দেবে। ঠিক আছে, 10th পয়েন্ট, 10th আরেকটা বলে দিই। ধরে নিন এখন ব্যাংক কতদিনের জন্য FD করে? 5 ইয়ার্সের জন্য ম্যাক্সিমাম, জেনারেলি এর থেকে বেশি আর কোনো ব্যাংক করে না। তো একটা সরকারি ব্যাংকগুলো যাদের মানে কাস্টমার বেস অনেক বেশি, SBIয়ের মতো ব্যাংক যাদের প্রায় 45 কোটির বেশি কাস্টমার, তারাও 5 ইয়ার্সের বেশি আপনার থেকে রিস্ক নিচ্ছে না। খুব বেশি হলে 5 ইয়ার্সের FD করবে, তার বেশি করবে না, কারণ 6th ইয়ার বা 7th ইয়ারে গিয়ে কী হবে সেটা ব্যাংকও জানে না। LIC এমন একটা কোম্পানি এখানে 5 ইয়ার্স কেন 50 ইয়ার্সের রিস্ক নিচ্ছে, 50 ইয়ার্সের, 50, 60, 70 ইয়ার্সের লাইফ টাইমের রিস্ক। এগুলো সেল করতে গেলে আপনাকে বলতে হবে। ঠিক আছে, তো এবার সব ব্যক্তিকে উৎসব পলিসি বিক্রি করা সম্ভব নয়, সবারই উৎসব পলিসি পছন্দ হবে না। কারণ এবার আমি এই যে কাস্টমারের কথা বললাম, উৎসব পলিসি সেল করতে গেলে মোটামুটি আপনাকে 2,500 টাকা পার মান্থ লাগবে, এটা মিনিমাম। সবার পক্ষে এই টাকাটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, আর যাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব, অনেক কাস্টমার ম্যাচুরিটি বেস চাইবে যে আমার এরকম চাই না, আমার মানে একটা সময়ের পর আমি একটা বড় অ্যামাউন্ট আমার আসবে,
এরকম আমার পলিসি দরকার। কারণ সবাই উৎসব পছন্দ নাও করতে পারে, আপনি উৎসব দিয়ে শুরু করুন। এবার যদি এখানে কাস্টমারের নিড উৎসবের নয়, তখন অন্য পলিসি রয়েছে। এবার সেটা যে পলিসিগুলো রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। বাট আমি এখানে এটা বোঝানোর আপনাকে চেষ্টা করলাম যে কী কীভাবে একটা পলিসিকে কতগুলো পয়েন্ট দিয়ে আপনি সেল করতে পারেন। 9টা 10টা পয়েন্ট আপনি আরামসে নিজে বানিয়েও বলতে পারেন। ঠিক আছে, প্রথমত আপনাকে অবজেকশনগুলো হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তারপর এবং অবজেকশন বিভিন্ন রকম হতে পারে, এলআইসিকে নিয়ে হতে পারে। অনেক কাস্টমার আমি লাইফে করেছি যারা এলআইসিকে পছন্দই করে না, তাদের পূর্ব অভিজ্ঞতা খুব খারাপ। কারণ এলআইসির জন্য নয়, যারা এজেন্ট বন্ধু তার বাড়ি গিয়েছিলেন, পলিসি করেছিলেন, তাদের দোষ। জেনারেলি তারা এমন কিছু কাজ তারা করেছেন যে যাতে মানুষের এলআইসির প্রতি বিশ্বাসটা আর নেই। সেই অবজেকশনগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো।